বন্ধ ঘোষণা, হল ছাড়ছেন শিক্ষার্থীরা। প্রশ্নবিদ্ধ কোটা বিরোধী রাজাকার স্লোগান, হতবাক বরেণ্য শিক্ষাবিদরা। মুক্তিযুদ্ধের অবমাননা বলছেন সাধারণ শিক্ষার্থীরা। পবিত্র আশুরা আজ, কারবালার মর্মন্তুদ ঘটনার স্মরণে শিয়া সম্প্রদায়ের মাতম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদে, সাথে আছি রাজিউর রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124ID। দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর সকাল থেকেই হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের নিরাপত্তায় রাতে দেশের সব বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজ বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। একই সাথে শিক্ষার্থীদের হল ত্যাগেরও নির্দেশ দেয়া হয়। সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজ সহ সকল কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এর আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া সব শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি এবং সমমান পরীক্ষাও স্থগিত করা হয়েছে। রাজাকার শব্দটি কি এতই হালকা? তাহলে ৩০ লক্ষ মানুষের আত্মত্যাগ, লাখো মা বোনের সম্ভ্রমের ওজন কত? দাবি আদায়ের নামে রাজাকারদের ধারণ করে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার স্লোগানে হতবাক শিক্ষাবিদ ও গবেষকরা। রাজাকারদের ধিক্কার জানানোর দুই রাজাকার স্লোগান পাল্টে দেওয়ার এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণে শঙ্কিত ও বিস্মিত তারা। আদিত্য মামুনের রিপোর্ট। রাজাকার শব্দটি প্রায় ভুলতেই বসেছিল বাঙালি, বিশেষ করে ৭৫ পরবর্তী প্রজন্ম। বাঙালির এগিয়ে যাওয়ার প্রত্যয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর রাজাকার শব্দটিকে পরিকল্পিতভাবে ভুলিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিক পুনর্বাসনের দায়িত্ব নেয়া তৎকালীন শাসক গোষ্ঠী রেডিও টেলিভিশনে রাজাকার শব্দটির ব্যবহার কমাতে থাকে। লাখো শহীদের রক্তসাগরে জোয়ার তোলা কুখ্যাত রাজাকারদের সেই হিংস্রতার ইতিহাস হালকা হতে শুরু করে। এমন উদ্বেগজনক বাস্তবতায় ৮০ দশকের শেষ দিকে রাজাকার শব্দটিকে সামনে আনেন প্রখ্যাত নাট্যকার হুমায়ূন আহমেদ। বহুব্রীহি নামের টেলিভিশন নাটকে টিয়া পাখির কণ্ঠে তুই রাজাকার ধিক্কার ব্যাপক সাড়া ফেলে। তবে স্বাধীনতার পক্ষের শক্তি রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকায় স্লোগানটি আবারও হারাতে বসে। ২০০৯ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর রাজাকার বলার পরিবেশ তৈরি হয়। মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবিতে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে গর্জন ওঠে, কতে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার। চক্রান্ত থেমে নেই।
স্বাধীনতা বিরোধী অপশক্তি নতুন প্রজন্মের আবেগ নিয়ে ঘৃণ্য খেলায় মেতে উঠেছে। রাজাকার শব্দটি ভিন্নভাবে ঢুকিয়ে দেয়া হচ্ছে নতুন প্রজন্মের মস্তিষ্কে, মজ্জায়, অস্থিমজ্জায়। নিজেদের রাজাকার বলতেও দ্বিধা করছে না বিপথগামীরা। তবে শিক্ষার্থীদের বড় অংশই এই স্লোগানের তীব্র বিরোধী। ক্ষোভ প্রকাশ করছেন তারা। নিজেকে দাবি করে যে আমি রাজাকার, এটা তো স্যাটার করা সম্ভব না। কারণ হচ্ছে রাজাকার শব্দটার মিনিংটা খুবই বাজে। পৃথিবীর কোনো বাস্তবতাই আমি হয়তো নিজেকে কখনোই বলতে পারবো না আমি রাজাকার, যতক্ষণ পর্যন্ত আমি জানি রাজাকার আসলে কারা। দাবি আদায়ের মিছিলে কোটা বিরোধীদের এমন স্লোগানে হতবাক শিক্ষাবিদ ও গবেষকরা। এই বাংলায় নিজেকে রাজাকার দাবি করে যে স্পর্ধিত উচ্চারণ, এটা অবশ্যই মুক্তিযোদ্ধাদের অসম্মান করবার শামিল। এই শব্দটিকে একটি ইতিবাচক সামাজিক মনস্তত্ত্বে ফিরিয়ে আনবার হীন রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এটা করা হচ্ছে। মহান মুক্তিযুদ্ধ, শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের হেয় করার চক্রান্তে শিক্ষার্থীদের পা না দেওয়ার আহ্বান তাদের। এই স্লোগান যাদের মুখ দিয়ে উচ্চারিত হয়েছে, আমি তাদের ধিক্কার জানাচ্ছি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আজ পবিত্র আশুরা। হিজরি বর্ষের প্রথম মাস মহররমের 10 তারিখ আশুরা হিসেবে পরিচিত। সৃষ্টির আদি থেকে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে আশুরার তাৎপর্য স্বীকৃত। বিশ্বজুড়ে মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ এক দিন আজ। হিজরি 61 সনের 10 মহররম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন। এছাড়া আশুরার উল্লেখযোগ্য ঘটনাবলীর মধ্যে রয়েছে হজরত আদম আলাইহিস সালাম এর সৃষ্টি, হজরত নূহ আলাইহিস সালামের নৌযানে যাত্রা এবং বন্যা অবস্থার সমাপ্তি ছিল আশুরার দিনে। শিয়া সম্প্রদায় এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে এবং এর মধ্যে তাজিয়া মিছিল উল্লেখযোগ্য। মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, দান খয়রাত ও জিকিরের মাধ্যমে দিনটি পালন করেন। দর্শক, হোসনি দালান বড় ইমামবাড়ায় আছেন সহকর্মী মানিক শিকদার। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মানিক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। এই মুহূর্তে জানাবেন ইমামবাড়ায় সেখানকার আয়োজন কেমন দেখছেন আপনি? রাজিউর, আপনি জানেন, আপনি ইতিমধ্যে বলেইছেন যে মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই 10ই মহরম, এবং এই 10ই মহরম উপলক্ষে সারা বিশ্বের মুসলিমরা কিন্তু বিভিন্ন ধরনের ধর্মীয় যে আচার অনুষ্ঠান সেগুলো পালন করে থাকে। বিশেষ করে বাংলাদেশের কথা যদি আমরা বলি, এবং সারা বিশ্বের বিভিন্ন শিয়া সম্প্রদায়ভুক্ত যারা আছেন তারা কিন্তু এই দিনটাকে একটা বিশেষ মর্যাদাপূর্ণ একটি দিন হিসাবে তারা এটা পালন করে থাকেন। এবং আমরা রাজধানীর হোসেনি দালানে আছি, এবং আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু হোসেনি দালানের অসংখ্য মানুষ এসে এখানে কিন্তু ভিড় করেছেন, এবং যে ধরনের আয়োজন, অর্থাৎ যে তাজিয়া মিছিলটা হয়ে থাকে সেই তাজিয়া মিছিলের আয়োজন ইতিমধ্যেই সম্পন্ন করা হচ্ছে, এবং বেলা সকাল 10টার দিকে এই তাজিয়া মিছিলের যাত্রা শুরু হওয়ার কথা আছে। আমরা স্থানীয় এখানকার যারা সাধারণ মানুষ আছে এবং যারা এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করবেন তাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, তো প্রতি বছরই এই দিনে এই মিছিলটি আয়োজন করা হয়। এছাড়া তারা এই দিনে রোজা রাখেন, তারপর বিভিন্ন ধরনের নামাজ, ইবাদত, এই সমস্ত তারা ধর্মীয় আচার যেগুলো আছে সেগুলো পালন করে থাকেন। তাজিয়া মিছিল সম্পর্কে যেটা বলতে চাই, আজকে আপনি জানেন যে গত কয়েকদিনে কোটা সংস্কার আন্দোলনের কারণে তাজিয়া মিছিল নিয়ে এখানে যে সাধারণ যারা মিছিলকারী আছে বা ধর্মীয় শিয়া সম্প্রদায়ের যারা লোক আছে তারা যেটা বলছেন যে এই যে আন্দোলন বা সহিংসতা হচ্ছে দেশ জুড়ে, তাতে তাদের মিছিল নিয়ে কিছুটা উদ্বিগ্ন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা যেটা বলছেন যে তাদের এই মিছিলের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং প্রশাসন থেকে বলা হয়েছে যেটা ধারালো ছুরি, কাঁচি বা লাঠি যাতে বহন না করা হয়, এবং উঁচু যে সমস্ত উঁচু যে বাঁশের কাঠি বা লোহার যে সমস্ত দণ্ড তারা ব্যবহার করে। একটু জানতে চাচ্ছি যে মিছিল ঠিক কখন শুরু হতে পারে, এ ব্যাপারে আমাদের একটু জানাবেন।
প্রস্তুতির খবর। এবং আপনি জানেন যে 10টার সময় মিছিল শুরু হবে। তো রাজু, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। দর্শক, হোসনি দালান ইমামবাড়া থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন মানিক শিকদার, সেখানকার সর্বশেষ খবরাখবর আমাদের জানাচ্ছিলেন। দেশের উত্তর পূর্বাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, কমছে বেশিরভাগ নদ নদীর পানি। তবে পানি কমার সাথে সাথে বাড়ছে নদী ভাঙন। বন্যা পূর্বাভাসে বলা হয়েছে বেশিরভাগ নদ নদীর পানি কমলেও বিপদসীমার উপরে যমুনা, কুশিয়ারা, সোমেশ্বরী ও মেঘনা নদীর পানি। টাঙ্গাইলে পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি নেমে যাওয়ায় বাড়িঘরে ফিরতে শুরু করেছে বন্যা দুর্গতরা। যমুনা, ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বিপদসীমার উপরে ঝিনাই নদীর পানি কমার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন। জেলার 6 উপজেলা চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের কয়েকটি স্থানে ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। এদিকে রাজবাড়ীতে কমছে পদ্মার পানি। তবে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের নিচে চরাঞ্চল পানিতে তলিয়ে থাকা এসব এলাকার মানুষ এখনও রয়েছে দুর্ভোগে। ক্রমশই বিপন্ন হয়ে উঠছে দেশীয় প্রজাতির বৃক্ষরাজি। গাছ লাগানোর মৌসুমেও সরকারি বেসরকারি বৃক্ষরোপণের তালিকায় খুব একটা স্থান পায় না দেশের গাছগাছালি। এমনকি উজাড় হওয়া বনাঞ্চলেও দেশীয় বৃক্ষে নতুন করে আচ্ছাদিত করার হারও নিতান্তই কম। এতে পরিবেশ নষ্টের পাশাপাশি ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় দেশি প্রজাতির গাছ দিয়ে বনায়নের বিকল্প নেই। বিস্তারিত মফির রহমানের রিপোর্টে। অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, খরা, বায়ুদূষণ, তাপপ্রবাহ এমন সব প্রাকৃতিক বিপর্যয় যেন নিত্যকার সঙ্গী। চলতি বছরও তাপপ্রবাহে পুড়েছে দেশ। তাপমাত্রার পারদ ছুঁয়েছে 43 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। তাপ থেকে বাঁচতে অনেকেই উদ্যোগ নেন গাছ লাগানোর। কিন্তু বৃক্ষরোপণের মৌসুম মূলত বর্ষা, আর সে উপলক্ষে ঢাকায় আয়োজন করা হয় বৃক্ষমেলার। মেলায় নানা জাতের ইনডোর প্ল্যান্ট, বিদেশি বাহারি ফল আর বনসাইয়ের ছড়াছড়ি। ঢাকায় জায়গা সংকটের কারণে ইনডোর প্ল্যান্টের দিকে ঝুঁকছে মানুষ। ঘরের গাছটাও মোটামুটি ফলের পাশাপাশি খুব ভালোই চলতেছে, কারণ এখন মানুষের জায়গা কম, অনেকের ছাদও নাই। এখন আমাদের আসলে ব্যালকনিতে যেগুলা সম্ভব খাটো জাতীয় উদ্ভিদ সেইগুলো। ইনডোর প্ল্যান্টের জন্য বেশি আমি আগ্রহী, আর বারান্দায় আমার কিছু গাছ আছে। ইনডোর প্ল্যান্টে তাপপ্রবাহ কমবে না বলছেন বিশেষজ্ঞরা। এজন্য নগরে প্রয়োজন পরিকল্পিত বনায়ন ও জলধারা। আপনার বাসায় আপনি একটা ইনডোর প্ল্যান্টস লাগালেন, এতে ঢাকা শহরের পরিবেশে সেরকম কোনো পরিবর্তন হবে না। বনায়নের জন্য প্রতি বছর 8 থেকে 10 প্রজাতির বৃক্ষই বেছে নেওয়া হচ্ছে, আর এর সবগুলোই রেইনট্রি, আকাশমণি, দেবদারুর মতো বিদেশি গাছ। এতে সবুজায়ন হলেও পরিবেশের খুব একটা উপকারে আসে না। ইউক্যালিপটাস, আকাশমণি, হ্যাঁ, এই গাছগুলো তো আমাদের জন্য রীতিমতো সমস্যা। যেই পুকুর পাড়ে রেন্ট্রি হয় সেই পুকুরে কোনো মাছ হয় না। রেন্ট্রি গাছের পাতা পড়লে, পানিতে পচলে স্যাপোনিন হয়, সাবান হয়ে যায়। সাবান হলে পানির যে ডিজলভ অক্সিজেন সেটা সেই সব খেয়ে ফেলে। দেশীয় মাটি ও পরিবেশ উপযোগী বৃক্ষ না রোপণ করার ফলে ক্রমশই হারিয়ে যাচ্ছে দেশীয় গাছ। হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। দেশীয় গাছ লাগালে দেশীয় পরিবেশের সকল উপাদানগুলো, বিশেষ করে প্রাণী জগৎ, জীববৈচিত্র্য, সেগুলো তার সাথে থাকবে, তাহলে সেটা হবে ভারসাম্যপূর্ণ। বেসরকারি হিসেবে বনাঞ্চলের পরিমাণ দেশের মোট আয়তনের 8% হলেও সরকারি হিসেবে এর পরিমাণ 15.58%। উজাড় হওয়া বনে দেশীয় প্রজাতির গাছ দিয়ে আচ্ছাদিত করার আহ্বান বিশেষজ্ঞদের। পাহাড়ের মাথায় বন না থাকলে ওয়াটারশেড থাকে না। ওয়াটারশেড না থাকলে এই যে পানির প্রবাহ আস্তে আস্তে যেটা হইয়া নদী হয়, সেই ফ্রেশ ওয়াটারের সোর্সটা, সে নদীটা মরে যায়। দেশীয় আবহাওয়া উপযোগী বৃক্ষরোপণের মাধ্যমেই ফিরবে পরিবেশের ভারসাম্য, সুরক্ষিত হবে জীববৈচিত্র্য। এখন থেকে আমাদের দেশীয় বৃক্ষগুলো আসুক। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিষিদ্ধ নেট জালে অবাধে চিংড়ি পোনা আহরণ চলছে সুন্দরবন সংলগ্ন মোংলা উপকূলে। অভয়াশ্রম ঘোষিত খালেও বিষ দিয়ে ধরা হচ্ছে মাছ, ধ্বংস হচ্ছে বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী, কমছে দেশীয় মাছও। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট দপ্তরকে ম্যানেজ করেই চলছে এই অবৈধ কাজ।
বাংলা প্রতিনিধি আবুল হাসানের প্রতিবেদন নিয়ে ডেস্ক রিপোর্ট। উৎপাদন বাড়াতে প্রজনন মৌসুমে ১ জুন থেকে ৩০ আগস্ট পর্যন্ত সুন্দরবন সংলগ্ন নদীখালে সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। বনে ঢুকতে পারবেন না বনজীবী ও পর্যটকরাও। নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে অভয়াশ্রম ঘোষিত খালে নিষিদ্ধ নেট জাল ও বিষ দিয়ে ধরা হচ্ছে মাছ। তো প্যারের টাইমে নামাই লাগবে। জাল ধরবো না করবো কি, আজকে জাল না ধরে কালকে বাচ্চা কাচ্চা না খেয়ে মরে যাবে। বাগদার পোনা, আপনার এই যে গলার পোনা, এগুলো সংগ্রহ করে বেশি এদের চাল কিনে খাইতে। বন বিভাগ বলছে নেট জাল ও বিষ প্রয়োগে মাছ ধরা বন্ধের দায়িত্ব মৎস্য বিভাগের। আর মৎস্য বিভাগের দাবি প্রতিদিনই চলছে অভিযান। সুন্দরবনের ভিতরে হইলে আমরা অবশ্যই করব, সুন্দরবনের বাইরে হইলে তো এটা সংরক্ষিত বনের বাইরে আমরা সেটা তো উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন করবে। যে কোনো অবৈধ বা চরগড়া জালের বিরুদ্ধে আমাদের অভিযান ১২ মাসই রয়েছে এবং এটা চলমান রয়েছে। অবৈধ এ কাজে হুমকির মুখে জলজ জীববৈচিত্র্য, নদীখালে মাছ সংকটের শঙ্কা সংশ্লিষ্টদের। একটা পোনা ধরতে যায় কিন্তু অনেকগুলো মাছের পোনার ক্ষতি হয়ে যাচ্ছে। এগুলো থেকে বিরত থাকুক এবং মাছের প্রজনন বৃদ্ধি পাক, এটি কামনা করি। ২০০২ সালে নেট জালের ব্যবহার নিষিদ্ধ করে সরকার। ১ যুগ পরেও নিষেধাজ্ঞা কার্যকর না হওয়ায় উপকূলের নদ নদীতে কমছে মাছের উৎপাদন। খুরশিদ আলম মুকুল, ২১ টেলিভিশন। ঝালকাঠি বিসিক শিল্পনগরীতে পরিত্যক্ত প্লাস্টিক প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে বাহারি রঙের সুতা। এতে যত্রতত্র পড়ে থাকা প্লাস্টিকের দূষণ থেকে রক্ষা পাচ্ছে পরিবেশ। অন্যদিকে সুতা তৈরির কারখানায় সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের। ঝালকাঠির প্রতিনিধি আজমির হোসেন তালুকদারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফেলে দেয়া প্লাস্টিকের আসবাবপত্র, খেলনা, বোতল প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি করছে সুতা ও প্লাস্টিক দানা। এসব সুতা ঝালকাঠি জেলার চাহিদা পূরণ করে বাজারজাত করা হচ্ছে বরিশাল বিভাগের ৬ জেলা ছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। পরিত্যক্ত প্লাস্টিক থেকে সুতা তৈরির এই কারখানাটি স্থাপন করেন শাহজাহান ফকির। ঝালকাঠি বিসিক শিল্পনগরীতে ২০২১ সালে একটি প্লট নিয়ে তিনি এটির যাত্রা শুরু করেন। যারা একেবারে বুড়ো হয়ে গেছে অথচ তারা বিক্রি করতে রাজি না, কিন্তু তারা আমার এখানে কাজ করে এবং তারা পয়সা ইনকাম করে তারা নিজেরা চলতে পারে। এটা শেখ হাসিনা সরকারের অনেক বড় উদ্যোগ। জমি না পাইলে আমি এই কারখানাটা এমনি করতে পারতাম না। প্লাস্টিক সুতা উৎপাদনে কর্মসংস্থান হয়েছে প্রতিবন্ধী সহ ১৫ শ্রমিকের। এই কারখানায় মাসে প্রায় ১ টন সুতা উৎপাদন হচ্ছে। প্লাস্টিক বর্জ্যগুলো দিয়ে রিসাইকেলের মাধ্যমে এখানে প্লাস্টিক সুতা তৈরি করতেছি, যার মাধ্যমে পরিবেশ বান্ধব একটা কাজ করতেছি এবং পরিবেশের ক্ষয়ক্ষতি থেকে এগুলো রক্ষা করতেছি। কোনো কাজকর্ম করতে পারি না, হালকা পাতলা করি, পয়সা যা পাই কিছু পাই। এ ধরনের শিল্প কারখানা স্থাপনে আগ্রহী যে কোনো উদ্যোক্তাকে আর্থিক ও কারিগরি সহযোগিতার আশ্বাস বিসিকের। এরকম শিল্প যদি বিসিকের মধ্যে আসে তাদেরকে বিসিকের পক্ষ থেকে সার্বিক সহায়তা করা হবে। আর এই চলমান ইন্ডাস্ট্রিটিকেও বিসিকের পক্ষ থেকে সার্বিক সহায়তা করা হচ্ছে যাতে এই শিল্পটি টিকে থাকে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকলে উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব বলছেন কারখানাটির মালিক ও শ্রমিকরা। রত্না জামান, ২১ টেলিভিশন। শেষ করছি সকাল ৯টার ২১ সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, হল ছাড়ছেন শিক্ষার্থীরা। প্রশ্নবিদ্ধ কোটা বিরোধী রাজাকার স্লোগান, হতবাক বরেণ্য শিক্ষাবিদরা। মুক্তিযুদ্ধের অবমাননা বলছেন সাধারণ শিক্ষার্থীরা। পবিত্র আশুরা আজ, কারবালার মর্মন্তুদ ঘটনার স্মরণে শিয়া সম্প্রদায়ের মাতম। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21tv online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।